আমাদের উদ্দেশ্যে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সকলের একান্ত প্রিয় নুরুল ইসলাম ভাই এর উদ্দেশ্যে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শহীদ কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁদপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত আজকের জিপিএ 5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত শহর শাখার সম্মানিত সভাপতি, সেক্রেটারিয়েট বৃন্দ, একান্ত প্রিয় মেধাবী শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? মনটা কেমন মরা মরা ভাব? অনেকক্ষণ আলোচনা শোনার কারণে সম্ভবত, নাকি? আপনাদের তো এখন আনন্দের একটা সময় চলছে, মৌসুম চলছে। জীবনের স্টার্টিং জার্নিতে সফলতা অর্জন করা, শুরুতে বলা হয় যে ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য লাস্ট এক্সপ্রেশন। মানে জীবনের ওই যে মর্নিং শোজ দ্য ডে বলে না, যে দিনটা শুরু যদি ভালো হয় তাহলে প্রভাতই বলে দেয় তার পুরা দিন কিভাবে পরিচালিত হবে। তো এখানে যারা রয়েছেন তাদের জার্নিটা স্টার্টিংটা হয়েছে খুব ভালোভাবে, কারণ এর আগে আপনি ক্লাস 6-এ 7-এ 8-এ 9-এ কি ধরনের রেজাল্ট করেছেন, ইট ডাজন্ট ম্যাটার। নান অফ দ্য পারসন উইল আস্ক ইউ হোয়াটস ওয়াজ ইউর রেজাল্ট। এটা তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না যে ক্লাস 8-এ কি ছিলা, ক্লাস 7-এ কি ছিলা, ক্লাস 9-এ কি ছিলা। এগুলো জিজ্ঞাসা করার প্রশ্নই ওঠে না। ইভেন জীবনের কোন স্টেজে এইগুলোর ব্যাপারে জিজ্ঞাসিত হতেও হবে না। ওই এসএসসি A+ পেয়ে গিয়েছো, তার মানে ইউ আর মেরিটোরিয়াস স্টুডেন্ট, এটাই হচ্ছে একটা সার্টিফিকেট ইতিমধ্যে গেইন করেছে। এখান থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাবা, ওই এসএসসির রেজাল্টটাই জিজ্ঞাসা করবে। হায়ার স্টাডি করতে বিদেশে যাবা, সেইখানে ওই এসএসসি এইচএসসি রেজাল্টে জিজ্ঞাসা করবে। এরপরে যদি তুমি কোনো জায়গায় চাকরি করতে যাও তো ন্যূনতম এসএসসি এইচএসসি তে 4.5 বা 5 এগুলো কন্ডিশন দিয়ে দিবে। এখানে 6, 7, 8, 9 এর কথা কেউ জিজ্ঞাসা করবে না। ইভেন বিয়েও যদি করতে যাও তখনও জিজ্ঞাসা করবে ছেলের এসএসসি এইচএসসি রেজাল্টটা কি। যদি সেই টাইপের পরিবার হয় তাহলে বলবে সার্টিফিকেটও নিয়ে আসতে হবে বিয়ের সময়। তখন কিন্তু 6, 7 এর সার্টিফিকেট চাইবে না, চাইবে হচ্ছে ক্লাস 10 এর সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার সার্টিফিকেট। তো যেহেতু এই জার্নিতে আপনারা সফলতা অর্জন করেছেন, এজন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সারা দেশে, দেশব্যাপী প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি শহরে ইসলামী ছাত্র শিবির এই A+ সংবর্ধনার আয়োজন করে। আগে আরো জাঁকজমকপূর্ণভাবে করা হতো, এখন পরিস্থিতি আমাদেরকে সাপোর্ট করছে না। এর পরেও আমরা যতটুকু পারি সারা দেশব্যাপী এই A+ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনের উদ্দেশ্য আমাদের শুধুমাত্র একটি ক্রেস্ট দিয়ে অথবা একটা ফুল দিয়ে আপনাকে বরণ করে নেয়ার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়নি। এই আয়োজনের একটা মিনিং রয়েছে, আপনাকে একটা মেসেজ আমরা কনভে করতে চাই, মেসেজটা দিতে চাই। এই মেসেজটা আপনি নিয়ে যেন আপনার জীবনের চলার পথের প্রত্যেকটা স্টেজে অনেক ভালো একটি সমৃদ্ধ জীবনযাপন করতে পারেন। এই সতর্ক বার্তাটা এই সময়ের জন্য খুবই দরকার, কেননা যৌবনের এই সময়ে উত্থাল তরঙ্গের ঢেউয়ের উর্ণিমালার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে অনেক বেশি ভালো লাগে। এখানে শরীরে শক্তি আছে, রক্তে চাঞ্চল্যতা রয়েছে, স্থির মনোভাব নাই, এখানে অস্থিরতা অনেক বেশি কাজ করে। আমার মনে হয় যে এই সময়ে আমি সবকিছুকে অস্বীকার করতে পারি, আমি আমার জীবনে অনেক কিছু করে ফেলতে পারবো, এমন একটি আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় জন্ম নেওয়ার একটা এজই হচ্ছে এই তরুণ প্রজন্ম, এই তরুণ বয়স। এই জন্য সুকান্ত ভট্টাচার্য তার 18 বছর বয়সের কবিতায় বলেছিলেন যে এই 18 বছর বয়স মানে না কোনো বাধা, 18 বছর বয়স পদাঘাতে ভাঙতে চায় পাথর বাধা। যৌবনের গান কবিতার মধ্যে কবি নজরুল সেই কথাই বলেছে, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। কবিরা এইভাবে বলে আখ্যায়িত করেছেন যে যৌবনের এমন একটা সময় আমরা পদার্পণ করেছি যখন আমরা সকল প্রকার বাধার জিনজির ভেঙে একটি সুন্দর সমাজও গঠন করতে পারি, নিজের উল্লম্বনাকে আরো বেশি প্রখর করে এই সমাজ ব্যবস্থার জন্য ভয়ঙ্কর একটি নজিরও আমি স্থাপন করতে পারি। আমাদের সোসাইটির সব ছাত্ররা তাদের জীবনে খুব ভালো কিছু করে, এমনটি যদি হতো তাহলে এই সোসাইটি, এই বাংলাদেশ স্বাধীনতা উত্তর 52 বছর পার হলে অনেক সমৃদ্ধির পথেই এগিয়ে যেতে পারত।
যদিও কিছুটা এগিয়েছি, কিন্তু প্রত্যাশার তুলনায় অন্য দেশ, আমাদের সমসাময়িক সময় স্বাধীনতা অর্জন যারা করেছে তাদের তুলনায় এতটা ভালো বাংলাদেশ এখনো করতে পারে না। আপনাদের মতো মেধাবী ছাত্ররা, টুডে অর টুমোরো ইউ আর দ্য গার্ডিয়ান, ইউ আর দ্য লিডার অফ দিস সোসাইটি, দিস কান্ট্রি, সো ইউ হ্যাভ আ লট অফ রেসপন্সিবিলিটি ফর দিস সোসাইটি। এই রেসপন্সিবিলিটি কি, এইটা নিজের মনের মধ্যে একটু জাগ্রত করা দরকার। একটা মেধা দিয়ে কিছু টাকা উপার্জন করে, ব্যাংক ব্যালেন্স করে, গাড়ি বাড়ি করে এই পৃথিবীতে আনন্দ ফুর্তি করে চলে যাব, এরপরে দিন শেষে আমাকে কোথায় গিয়ে দাঁড়াতে হবে, কেনই বা পৃথিবীতে আমি আসছি, এই জীবন বোধটুকু এই মানুষদেরকে আসলেই বোঝা উচিত। আপনি মনে রাখবেন, আপনার সাথে 22,40,000 প্লাস পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তার মধ্যে হয়তো 20 লক্ষ পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার 80.09%। তার মধ্যে এ প্লাসের সংখ্যা হচ্ছে প্রায় 1,83,537 জন। একটা বিশাল অঙ্কের এ প্লাস আপনাদের সাথে পেয়েছে। এটা বাংলাদেশের পূর্বের রেকর্ডের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কোভিডের সময় আমরা আশঙ্কা করেছিলাম যে কোভিডে সবচেয়ে বেশি এ প্লাস পাবে। এর কারণ হচ্ছে সাবজেক্ট কমিয়ে দেওয়া হয়েছে, এখানে সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এবার দেখেছি মেধাবীদের সংখ্যা বাংলাদেশে দিন দিন আসলেই বৃদ্ধি পেয়েছে। কিন্তু মেধাবীরা যত বেশি বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে, তাদের ততটুকু বাংলাদেশে কিন্তু হায়ার স্টাডি করার স্কোপটা এখনো পর্যন্ত ডেভেলপ করা সম্ভব হয়। মনে রাখবেন যে এর পরের স্টেজ, ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়াশোনা করার পরে আপনাকে রীতিমতো একটা যুদ্ধে অবতীর্ণ হতে হবে। এটাকে আমরা অ্যাডমিশন টেস্ট বলি না, রীতিমতো এটাকে আমরা বলি দিস ইজ আ কমপ্লিট অ্যাডমিশন ওয়ার। এটা একটা ভর্তি যুদ্ধ বলা হয়। আপনাদের এখানে ডাক্তার হতে চান কে কে বলতে পারেন? ইচ্ছা আছে ডাক্তার হওয়ার? এখানে কারো ইচ্ছা আছে? ডাক্তার হওয়ার ইচ্ছা আছে? ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে কার কার? অনেকের। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা আছে কার কার? তার মানে একেবারেই সবারই। এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে রিক্সাওয়ালা হওয়ার ইচ্ছা আছে কার কার, কেউ কিন্তু হাত উত্তোলন করবে না। কুলি মজুর হওয়ার ইচ্ছা আছে কার কার? এটা বললে মেজাজটা খারাপ হয়ে যাবে, মনে হবে যে এই লোকটার এখানে নিয়ে আসছে কেন। আমরা কুলি মজুর হওয়ার জন্য এ প্লাস পেয়েছি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কেউ না কেউ এই কুলি মজুর হয় এ প্লাস প্রাপ্ত ছাত্রের মধ্য থেকে। দেখেন, আপনাদের সাথে যারা এ প্লাস পেয়েছে 1,83,000 স্টুডেন্ট, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স বলে, বিগত বছরের সমীক্ষা আমাদেরকে এই ডাটা দেয়, যারা 2014 সালে এ প্লাস পেয়েছিল এসএসসিতে তাদের সংখ্যা ছিল 96,000। এই ছাত্ররা 2 বছর পরে গিয়ে 2016 সালে যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে এ প্লাস এর পরিমাণ ছিল 37,000। 2015 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে এ প্লাস এর পরিমাণ ছিল 1,05,000। এই ছাত্ররা যখন 2017 সালে গিয়ে এইচএসসি পরীক্ষা দিল, তাদের মধ্যে এ প্লাস এর পরিমাণ 56,000। এই ছেলেদের মধ্য থেকে 2016 সালে যারা এই এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের ভিতরে এ প্লাস এর পরিমাণ ছিল 1,11,000। এরা যখন আবার 2 বছর পরে গিয়ে 18 সালে এসএসসি পরীক্ষা দিল, এইচএসসি পরীক্ষা দিল, তখন তাদের মধ্যে এ প্লাস এর পরিমাণ ছিল 58,000। ক্যান ইউ ইমাজিন কি ড্রাস্টিক্যালি পরিবর্তন। এসএসসিতে যারা এ প্লাস পায় তাদের মধ্যে এইচএসসিতে সবাই এ প্লাস পায় না। আবার এসএসসিতে যারা এ প্লাস পাচ্ছে তাদের একটা অংশতে এসএসসিতে এই এ গ্রেড পায়, এই এ গ্রেডের অংশটা এইচএসসিতে গিয়ে আবার এ প্লাস পেয়ে যায়। এইচএসসিতে যারা এ প্লাস পায় তাদের মধ্যে 20% স্টুডেন্ট রয়েছে যারা এসএসসিতে এ প্লাস পায় না। তার মানে ধরা হয় এসএসসিতে যারা এ প্লাস পায় তাদের মধ্যে 60% স্টুডেন্ট আছে যারা এইচএসসিতে গিয়ে আর এ প্লাস পায় না। এটা অ্যালার্মিং রিপোর্ট না? এরপরে আসেন, এই তো এ প্লাস তো পেলেন, এর মধ্যে থেকে হয়তো ধরলাম এইচএসসিতে গিয়েও 1 লাখ এ প্লাস পাবে, ধরে নিলাম। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা কি? বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে 4,230টা সিট আছে সরকারি মেডিকেল, বেসরকারি মেডিকেল মিলাই 11,000 সিট রয়েছে। তো 4,230টা যে বাংলাদেশে মেডিকেল, সরকারি মেডিকেলের সিট রয়েছে, এখানে কম্পিটিশন করতে গেলে এই বছরও 1.5 লাখ পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়েছে। তো তার মানে সবাই হচ্ছে ওয়েল প্রিপেয়ার্ড, তারা সবাই ভালো প্রস্তুতি নিয়েছে যে মেডিকেলে পরীক্ষা দিবে, এবং সবারই মেডিকেলে পড়ারই ইচ্ছা, রেজাল্টটাও নিঃসন্দেহে তাদের ভালো, এর সাথে আবার সেকেন্ড টাইম স্টুডেন্টরাও যুক্ত হয়। এখন আপনাকে ওই 1.5 লাখ পরীক্ষার্থীদের মধ্য থেকে অবশ্যই আপনাকে ওই 4,230 জনের মধ্যে ঢুকতে হবে। যদি না ঢোকেন তাও 11,000-এর মধ্যে আপনাকে থাকতে হবে। যদি সেটা থাকতে না পারেন তো বেসরকারি মেডিকেলে আপনি পড়তে পারবেন। এখন বেসরকারি মেডিকেলে আসলে পড়তে পারবে কারা? যার বাবার অনেক টাকা আছে। যেমন বেসরকারি মেডিকেলে পড়তে গেলে ন্যূনতম 25 লাখ টাকা জমা দিতে হয়,
এরপরে খরচ তো অন্যান্য বিষয়ের খরচ মিলে প্রায় 30-35 লাখ টাকা খরচ হয় এখানে। তার মানে আলটিমেটলি সরকারি মেডিকেলে পড়লেই কেবল সেফ জোনে থাকা যায়। এখন এইটার জন্য তো স্কেয়ারসিটি, অনেক সিটের স্কেয়ারসিটি, বাট কম্পিটিটর, আ লট অফ কম্পিটিটর উইথ কম্পিট উইথ আস, উইথ ইউ, সো বি কেয়ারফুল। সেকেন্ডলি হচ্ছে আপনি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, বাংলাদেশে বিজ্ঞান প্রযুক্তি যদি হিসেব করি, বুয়েট, এরপরে কুয়েট, এরপরে চুয়েট, রুয়েট। ডুয়েট তো আপনাদের জন্য না, ডুয়েট হচ্ছে ডিপ্লোমাদের জন্য। তো এই যে চারটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে সিট আছে সব মিলে হয়তো 5,000-এর মতো সিট আছে। তো 5,000 সিটের জন্য 2 লাখের উপরে পরীক্ষার্থী আপনাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, চান্স পাবে মাত্র 5,000। এরপরে তো বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশ্ববিদ্যালয়ে সব মিলে এই যে মেডিকেল বললাম বিশ্ববিদ্যালয় আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এই সব মিলে টোটাল বাংলাদেশে প্রায় 62,000 সিট রয়েছে, যেখানে উচ্চশিক্ষার জন্য একজন মেধাবী ছাত্র বলতে পারে যে আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট বা মেডিকেল কলেজের স্টুডেন্ট। মাত্র 62,000 সিট আছে। আপনাদের সাথে এ প্লাস পেয়েছে 1,83,000। তার মানে যারা এ প্লাস পেয়েছে সবাই তো স্বপ্ন দেখে ইউনিভার্সিটিতে পড়বে, ভালো একটা সাবজেক্টে পড়বে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে। দে হ্যাভ আ লট অফ ডিজার্ভেশন ইন দেয়ার লাইফ। কিন্তু আলটিমেটলি তাদের মধ্যে থেকে উচ্চশিক্ষার জন্য, বাংলাদেশের সিস্টেমে উচ্চশিক্ষার জন্য মাত্র 60,000 শিক্ষার্থী সুযোগ পাবে। তার মানে এটা হচ্ছে টোটাল এ প্লাস প্রাপ্তির মধ্যে থেকে 1/3 স্টুডেন্ট যারা এখানে সুযোগ পাবে। তার মানে এটা আসলে কোনো লাফিং ম্যাটার না, এটা হাস্যকর কোনো বিষয় না। এখন এই জায়গায় আসলে আপনি এ প্লাস পেয়েছেন, আপনার স্ট্যাটাসটা হয়ে গিয়েছে বিকারুন্নেসা নউন স্কুল ঢাকায়, ভালো স্কুল, এই স্কুলের স্টুডেন্টের স্ট্যাটাস দা আপনার স্ট্যাটাসও তাই, বিকজ ইউ আর দ্য স্টুডেন্ট অফ গেটিং জিপিএ 5। দ্বিতীয়ত হচ্ছে আব্দুল কাদের মোল্লা ডিগ্রি কলেজের স্টুডেন্টদের মধ্যে যারা এ প্লাস পেয়েছে, আপনার স্ট্যাটাসও সেরকম হয়ে গিয়েছে। নটরডেম কলেজের স্ট্যাটাসের মতো আপনার স্ট্যাটাস হয়ে গিয়েছে। এখন ফ্রাগমেন্টেশন, ডিভাইডেশনটা তৈরি হবে এইচএসসি লেভেলের 2 বছরের স্টাডি। এখন 2 বছরের মধ্যে যদি আপনি মনে করেন তাইরে নাই কয়ে ক্লাস 9-10 তো পাস করে গেলাম, এ প্লাস পেয়েই গেলাম, ইন্টারমিডিয়েটেও মনে হয় ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ডোন্ট কেয়ার, এই করতে করতেই মনে হয় এ প্লাস পেয়ে যাবো। ইন্টারমিডিয়েটে কিন্তু এ প্লাস এত সহজ না, সেটা আমি ইতিমধ্যেই বলে ফেলেছি। আবার তাদের মধ্যে ছেলেদের এ প্লাসের পরিমাণও কমছে, ছেলেদের এ পাসের পরিমাণও কমে যাচ্ছে। এইটা বাংলাদেশের ইতিহাসে আস্তে আস্তে এই বছরই এরকম দুর্ঘটনাটা ঘটলো আপনাদের সাথে। আপনাদের ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যাটা অনেক বেশি, অথচ একটা সময় এটা ছিল না। ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা অন্তত 3 গুণ কম ছিল, সেটা এখন অনেক বেড়ে যাচ্ছে। এবং ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে ওই যে 4,200 সিট বললাম না, এর মধ্যে অন্তত 3,000-এর উপরে সিটেই ভর্তি হয় মেয়েরা। 3,000 বা 3200 সিটে মেয়েরাই ভর্তি হয়। বাদ বাকি 1,000-1,500 সিট হচ্ছে ছেলেদের জন্য আছে, বা ছেলেরা এখানে চান্স পায় না সহজে, কারণ পড়াশোনা তো করে না। ইন্টারমিডিয়েটে কলেজে যাওয়ার পরে বন্ধুদের সাথে তাদের যে সখ্যতা তৈরি হয়, এরপরে বন্ধুরা বলবে যে চল আজকে ঘুরে আসি, আরে কলেজে পড়ি। আর কলেজে পড়া, নতুন একটা জগতে এসেছি, এখন আর আমি স্কুলের স্টুডেন্ট নাই, এখন কলেজ স্টুডেন্ট। সো একটা আইডেন্টিটি, আমি এখন কলেজে পড়ি, চাঁদপুর সরকারি কলেজে পড়ি, আমি অমুক গভর্নমেন্ট কলেজে পড়ি, আমি ঢাকা নটরডেম কলেজে পড়ি, আমি অমুক কলেজে পড়ি, অমুক কলেজে পড়ি। এই কলেজের অহমিকা বোধ। এরপরে একটা নতুন ফ্রেন্ড সার্কেল তৈরি হবে, যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কাউকে পাবেন বাইক নিয়ে আসছে, তার বাবার বাইক আছে, কেউ গাড়ি নিয়ে আসছে, কেউ হচ্ছে ভালো খেলোয়াড়, কেউ হচ্ছে ভালো সিঙ্গার, কেউ হচ্ছে ডিজে পার্টিতে যায়, কেউ হচ্ছে ভ্রমণ প্রিয়, ঘুরতে পছন্দ করে, কেউ এবার স্কেট বোর্ডিং করে, কেউ স্নো বোর্ডিং করে, কেউ হচ্ছে ট্রাভেলার। মানে দেয়ার ইজ আ ভার্সাটাইল অ্যাক্টিভিটিস আর হ্যাঙ্গিং উইথ ইচ আদার। সো তোমাদের মধ্যে যখন এইটা থাকবে না যে আমি তো গান গাইতে পারি না, তাই ওদের কনসার্ট কখন হয়, তাই চল যাই, একদিনই তো কনসার্ট হয়, পহেলা বৈশাখ। এরপরে বলবে যে 31st না, এটা তো একদিনই হয়, চল এটাই। এরপরে ঈদ, এটাও তো একদিন, পূজা এটাও একদিন, 14ই এপ্রিল এইটাও একদিন, 1 ফেব্রুয়ারি, এই যে এইগুলো সব একদিনই। এরকম একদিন করতে করতে একটা বছরের 100 দিনই পার হয়েছে। সবই তো একদিনই আসে, একজন মানুষের জীবনে ওই একটা দিন একবারই আসে, আর আসবে না কিয়ামতের আগে। সুতরাং এই একদিন করতে করতে যেই ছেলেটা তার জীবনের সময়গুলোকে নষ্ট করে ফেলে, সেই ছেলেটা এইচএসসি পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারে কত মূল্যবান একটি সময় তার জীবন থেকে সে ব্যয় করেছে। এজন্য স্টুডেন্ট লাইফে খুব হিসাব করে চলতে হবে। এটাকে বলা হয় গোল্ডেন সিজন অফ ইউর লাইফ। ইউ আর ইন আ টিন এজ, তোমার অনেক কিছু বোঝার সক্ষমতা হয়নি, কিন্তু একটা স্টেজ পরে তুমি অবশ্যই সাফারার হবে, অবশ্যই বুঝতে পারবা। যেমনি ভাবে তোমার বাবা মা অনেক সময় সতর্ক করে, ভাইয়েরা অনেক সময় সতর্ক করে, বোনেরা অনেক সময় সতর্ক করে, আত্মীয় স্বজন সতর্ক করে বলে যে আমরা তো লস করছি, ওই সময় পড়ি নাই, তুই আল্লাহর রাস্তায় এটা করিস না।
তখন অবহেলা করি, যাও তুমিও পড়ো নাই আমিও পড়ি না, দুইজনই সমান। কিন্তু সে যে আফসোস করে, সেই আফসোসটা কয়দিন পরে আবার আপনার মধ্যেও তৈরি হবে। কিন্তু আপনি যখন আপনার পরের জেনারেশনের কাছে এটা বলবেন, তারাও ঠিক সেভাবে ডিনাই করবে যেমনি ভাবে আপনি ডিনাই করেছেন। বি কেয়ারফুল। আপনার লাইফটা নিয়ে আজীবন পস্তানোর চাইতে এই সময়ের 2টা বছর অন্তত ভালোভাবে নিজেকে তৈরি করার জন্য এখন থেকে প্রস্তুতি নেন। পারবেন তো ইনশাআল্লাহ? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার একেবারে খুব সাচে সাচে সেজে সেজে আপনাকে তৈরি হতে হবে। আপনি মনে রাখবেন, এই সময়টা হারিয়ে গেলে আর কখনো পাবেন না। সময় এত মূল্যবান বিষয়। হাসান বসরি রহিমাহুল্লাহ বলেছে, দিস ইজ আ কমপ্লিট শার্প নিভ। এটা হচ্ছে একটা ধারালো ছুরি, যদি তুমি তাকে কাটতে না পারো, সে একদিন তোমাকে কেটে চৌচির করে ফেলবে। কারণ সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। সময়ের কাজটা সময়ই তোমাকে করতে হবে। তোমার জন্য 2টা বছর সরকার সময় দেবে, এরপরে 2 বছর পরে পরীক্ষার যখন ডিক্লারেশন হবে যে অমুক তারিখে এইচএসসি পরীক্ষা, তখন শাহবাগে যায় আন্দোলন করেও লাভ আছে? পুলিশ তো পিটাই উঠাই দেবে, কোনো লাভ নেই। পরীক্ষা দেবা না, সিলেবাস কমাও, এগুলো মামা বাড়ির আবদার নাকি? এগুলাতে কোনো লাভ নাই। যেগুলো এগুলো করছে, এগুলো রেজাল্ট খুঁজে দেখবা যে একটাও ঠিকঠাক মতো পড়ে নাই, ঘুরে বেড়াইছে আর বলছে যে লাস্ট মুহূর্তে যে সিলেবাস কমাই দেবে, এমনি A+ পেয়ে যাবে। পড়াশোনা না করে সার্টিফিকেট নিয়ে ডাক্তার হইলে সেই ডাক্তারের হাতে রুগী বাঁচবে না মরবে? তাই বলো, পড়ার টাইম তো এটা। ইন্টারমিডিয়েটের এজটা হচ্ছে তুমি যত নিজেকে প্রিপেয়ার করতে পারো, এই লেভেল হচ্ছে ফাউন্ডেশন শেখার জায়গা। আমি বলি 9, 10 এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে যা শেখা হয়, এগুলো দিয়ে ইউনিভার্সিটি লেভেল কভার করে ফেলা যায়। যদি কোনো স্টুডেন্ট খুব খেয়াল করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, অথবা সে যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকে, তাহলে সে সাবজেক্টগুলো যেগুলো পরে ইতিহাস পড়ছে, অথবা বাংলা পড়ছে, ইংরেজি পড়ছে, কমার্স স্টুডেন্ট হলে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স যেগুলো সে পড়ছে, এগুলো ইউনিভার্সিটি লেভেলে গেলে তার জন্য দেখবা 50%-এর উপরে পরিচিত মনে হবে, যদি সে ইন্টারমিডিয়েটের বইগুলো দাগিয়ে দাগিয়ে না পড়ে পুরাটাই পড়ার জন্য চেষ্টা করে। আমাদের তো একটা সিলসিলা আছে যে গত বছর যা আসছে ওইটা বাদ দিয়ে এরপরে পড়তে হবে, কিন্তু অ্যাডমিশনের সময় তো এগুলোর কোনো সিস্টেমই নাই। কোথা থেকে পরীক্ষা হবে তা আমরা জানি না। এজন্য এখন থেকেই 2টা বছর ভালো মেধাবী ছাত্রদের বৈশিষ্ট্যটাই হচ্ছে সে অনেক আগে থেকে প্রিপারেশন গ্রহণ করে। তুই ফার্স্ট ইয়ারে পড়ছো, এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ো, এখন থেকে ইংরেজি সাবজেক্টের প্রতি গুরুত্ব দাও, বাংলা গ্রামের প্রতি গুরুত্ব দাও, সাধারণ জ্ঞান পড়ো, কোন সাবজেক্ট থেকে তোমার পরীক্ষায় আসছে, কোন সাবজেক্টের পরীক্ষায় সবচেয়ে বেশি মার্কস থাকে। এখন থেকে যদি আস্তে আস্তে তুমি প্রস্তুতি নিতে পারো, ওই যে বলা হয় স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তোমাকে আস্তে আস্তে চলতে থাকলে একটা সময় দেখবা তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছো। অবহেলা এই সময়টা করা যাবে না, তা না হলে কিন্তু পস্তাতে হবে। অনেক ছাত্রকে আমার জীবনে দেখেছি, আমার নিজের ছাত্র, যারা এই সময়গুলোকে কাজে লাগায়নি, বিনিময়ে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে গিয়ে তারা পস্তাইছে। এবং এদের মধ্যে একটা অংশকে দেখেছি, সেদিন একজনের সাথে দেখা হয়েছে যে বই কিনতে গেছি, বই কেনার সময় বলছে, স্যার আসসালামু আলাইকুম, আমি তো এই দোকানে এখন চাকরি করি। খুব মনে পড়লো যে ক্লাসে বসে এর খুব বকতাম, পড়ে না, শুধু খেলতে যায়। যখনই কোনো আড্ডার আসর আছে সে গিয়ে সেখানে হাজির হয়ে গেছে। এখন দিন শেষে বই বিক্রি করতে কেমন লাগে? মাথা নিচু করে আছে। বই বিক্রি করতে কারো ভালো লাগে? 5,000 টাকা বেতন দেবে, কিন্তু কথা শোনাবে অন্তত 10,000 টাকা। কোনো সুযোগ নাই। মানুষের পকেট থেকে টাকা বেতন নিতে গেলে, যদি তোমার ভিতরে কোনো কোয়ালিটি না থাকে, ওই টাকা নিতে গেলে তোমাকে অনেকটা ক্ষতির স্বীকার করেই ওই টাকাটা নিতে হয়। এজন্য স্টুডেন্ট লাইফের এই সময়টা, যে জার্নিটা তোমরা শুরু করেছো, আমি আশা করি সেই জায়গা থেকে তোমরা যেন পদস্থলন না হয়। যে বিচ্যুতিটা হয় 50% স্টুডেন্টদের, সেই বিচ্যুতিটা যেন তোমার ক্ষেত্রে না হয়। আমি বলি যে একটা বড় পাহাড়ের উপরে যদি কেউ 1 ফিট বা 5 ফিট উপর থেকে পড়ে যায়, তার কোনো ক্ষতি হয়? কিন্তু যদি কোনো ব্যক্তি 100 ফিট উপর থেকে পড়ে যায়, হাত পা ভেঙে যাবে না? মৃত্যু না বরণ করলেও হাত পা তো ভাঙবে। 100 ফিটের বাইরে গিয়ে 1000 ফিট উপর থেকে যদি কেউ পড়ে যায়, অস্তিত্ব সংকটে পড়বে, তার হাড়গুলো একসাথে আর করা যাবে না। তো যে যত উপরে উঠে যায়, তার বিচ্যুত হলে, তার কক্ষপথ বিচ্যুত হয়ে গেলে তার ধ্বংস হওয়ার আশঙ্কা, পসিবিলিটি অনেক বেশি হয়। তোমাদের সাথে যারা এ গ্রেড পেয়েছে, তাদের প্রতি সোসাইটির এত এক্সপেকটেশন নাই। A- যারা পেয়েছে, বাপ মা বুঝে নিয়েছে এর দিয়ে কত দূর যে যাওয়া যাবে, অনেক হিসাব কিতাব করা শেষ তাকে নিয়ে। কিন্তু তুমি A+ পেয়েছো না, তোমাকে নিয়ে এখন স্বপ্ন দেখা শুরু করছে সবাই। এখন যদি তোমার এই A+ থেকে একটু অধপতন হয়, 4.8 হাবিজাবি একটা রেজাল্ট হয়ে যায়, তখন কিন্তু সবার মন ভেঙে যাবে। স্বাভাবিকভাবে তোমারও আত্মবিশ্বাসে অনেক বড় একটা ফাটল ধরবে, হতাশ হয়ে পড়বা। অ্যাডমিশনের সময় দেখবা যে এই আত্মবিশ্বাস, এই দুর্বল আত্মবিশ্বাস তোমাকে কত পিছিয়ে দিচ্ছে। অ্যাডমিশনের সময় কিন্তু 0.1 মার্কসও খুবই গুরুত্বপূর্ণ।
0.1 পয়েন্ট সামথিং, এর কারণে ও ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে অনেক বেশি ডিস্টেন্স হচ্ছে। 1 মার্কের ব্যবধানে মাঝখানে হয়তো 10 জন 20 জন ঢুকে গিয়েছে, একজনের থেকে আরেকজনের 1 মার্কের ব্যবধান, হয়তো 100-200 সিরিয়াল এদিক ওদিক হয়ে গিয়েছে। এর মূল কারণটাই হচ্ছে ওইখানে অনেক বেশি কম্পিটিশন হয়। আমি অনুরোধ জানাবো আমরা যেন সেই জায়গা থেকে একটু সতর্ক হতে পারি। উসাইন বোল্টের নাম আমরা শুনছি। উসাইন বোল্ট কে ছিল? একজন অলিম্পিয়াড বা অ্যাথলেট ছিল। অলিম্পিয়াডে তিনি প্রতিবারই স্বর্ণপদক জয় করত। সে যখন দৌড়াতো তখন পেছন দিক থেকে সে বারবার দেখতো যে কেউ আশেপাশে আছে কিনা, হাসতো আর দৌড়াতো, তার সাথে কেউ পারত না। মোহাম্মদ আলী ক্লে সে যখন গেম খেলতো তখন সে খেলার পূর্বেই বলে দিত যে বাইরে থেকে যে আসছে তাকে বলতো যে তুমি কেন আসছো, আমি তো এই গেমে জিতবো, তোমার তো আসার দরকার নাই। অপোনেন্ট তো খুব নারাজ হয়ে যেত যে কি বলে, খেলাই শুরু হলো না অথচ সেই জিতে যাবে, এটা কোনো ফাইজলামি কথা? খেলা শুরু হইতো, ও জিততো, মোহাম্মদ আলী ক্লে তার মুখের কাছে মুখ নিয়ে বলতো আই এম মোহাম্মদ আলী ক্লে, আই এম দ্য গ্রেট। আমি বলছি না আমি এই গেমে জিতবো, তুমি কেন আসছো? সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনার এত আত্মবিশ্বাস কোথা থেকে আসে? তখন সে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছে যে এই আত্মবিশ্বাসের জন্য কোনো কারণ নাই। কারণটা হচ্ছে কি জানেন, আমি যখন এক্সারসাইজ করি, করতে করতে যখন আমি ডান দিকে বা দিকে তাকাই, তখন আমি ক্লান্ত হয়ে গেলে ডান দিকে বা দিকে তাকিয়ে যখন দেখি অনেকেই এক্সারসাইজ করে, তখন আমি আমার ক্লান্তি ভুলে যাই। আমি আমার ক্লান্তি ভুলে গিয়ে আমি আরো এক্সারসাইজ করা শুরু করি, আমার ভিতরে একটা জেদ জন্মে যায়। যখন আমি এক্সারসাইজ করতে করতে দেখি আমার আশেপাশে সবাই চলে গেছে, তখন আমি আরো অতিরিক্ত 1 ঘন্টা বেশি পরিশ্রম করি। আমার জীবনে সফলতার পেছনে যদি কোনো কারণ থেকে থাকে, সেই কারণটাই হচ্ছে আমি অন্যের তুলনায় একটু বেশি অধ্যাবসায়। আর এই বেশি অধ্যাবসায়ী হওয়ার কারণেই আমি আমার জীবনে সফলতা অর্জন করতে পেরেছি। জীবনে চলতে গেলে তোমাকে এই অধ্যাবসায়ীটা হওয়াটা খুব জরুরি। এখন তোমার সাথে তো সবার কাছে বই খাতা সমান, এইচএসসির বই সরকার তো সবার জন্য সেম করে দিয়েছে না? নাকি তোমার জন্য এ প্লাস প্রাপ্তর জন্য এই সেট বই, ক সেট, এ গ্রেড যারা খ সেট, বি হইতে পারে? তো এটা তোমাদের ধারণা হইতে পারে যে আমাদের এলাকায় শিক্ষামন্ত্রী উনি মনে হয় এই সুযোগ সুবিধা আমাদের জন্য দিতে পারে না। এইখানে সব ছাত্রের জন্য একই ধরনের বই খাতা তৈরি করা হয়েছে। এই একই ধরনের বই বাংলাদেশে সবাই পড়বে, সব শিক্ষা বোর্ডে একই ধরনের বই। নোট যা তৈরি করা হয়, নোট সংস্থা যা তৈরি করে, প্রকাশনা সংস্থাগুলো সবার জন্য একই নোট তৈরি করে। তাহলে কেন এই ডিসপারশনটা হচ্ছে? মনে রাখবা, সুযোগ সুবিধা সবার জন্য সমান, কিন্তু পার্থক্য সৃষ্টি করে শুধু আমাদের মধ্যে আচরণগুলো। কে কি আচরণটা আমরা প্লে করছি, কে অবসর সময়ে ঘুমাচ্ছি না কাজে লাগাচ্ছি, আর কে কতটুকু কি করছি, এইটাই তোমার আমার মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আমি আমার এক স্টুডেন্টকে একদিন জিজ্ঞাসা করছিলাম, ঈদের দিন সকালবেলা সে নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে দেখা, আমি বললাম ওর বাড়ি অনেক দূর, সে যায়নি বাড়িতে, এবং হোস্টেলে মাত্র ওই 1-2 জনই আছে। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তুমি বাড়িতে যাও নাই, ঈদ করবা না? বাড়িতে গিয়ে বলছে না স্যার, আপনি ক্লাসে বলছিলেন না এইবার ঈদটা যদি একটু স্যাক্রিফাইস করা যায় তাহলে ভবিষ্যতে অনেক ঈদ ভালো করতে পারবো। আমিও বাসায় বলে দিয়েছি এইবার ঈদটা আমার জন্য আমি স্যাক্রিফাইস করলাম, সামনের ঈদগুলো তোমাদের সাথে অনেক ভালোভাবে কাটাবো, কারণ আমাকে করতে হবে। আর সে বলছে স্যার এখন তো সবাই বাড়ি চলে গেছে, বাড়ি যেতে 1 দিন, আসতে 1 দিন, 2 দিন, আর মাঝখানে সে থাকছে আরো 3 দিন, সব মিলে 5 দিনের একটা গ্যাপ। এই 5 দিনে আমি অন্তত 50 ঘন্টা পড়তে পারবো নিরবিচ্ছিন্ন ভাবে। এই 50 ঘন্টা পরে ওদের সে একটু কিছু আগায় যাবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত সে বলছে, আমি বললাম যে খাবা কি? বলছে খাওয়ার টেনশন নাই স্যার, আলু ভর্তা দিয়ে রাখছি আর ভাত রান্না করবো, এখানে রাইস কুকার আছে, চলে যাবে। ঈদের দিনও আলু ভর্তা ভাত দিয়ে চালায় নেওয়ার জন্য সে মন স্থির করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই চেষ্টা, এই জন্য বলা হয় মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে তাকে অবশ্যই প্রদান করা হয়। সে ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং সেকেন্ড হয়েছে অ্যাডমিশন। এরপরে সে তো ভালো একটা সাবজেক্টে পড়েছে, এখন শেষও করেছে, ভালো একটা চাকরিরও অফার পেয়েছে শুনলাম। জীবনের অনেক জায়গাগুলোতে তুমি যদি কোনো কিছু ত্যাগ করো তাহলে অবশ্যই তুমি ভালো কিছু পাবা, এটাকে মনে রাখতে হবে। জীবনে চলার পথে স্যাক্রিফাইসটা করতে হয়, স্ট্রাগলটা খুবই গুরুত্বপূর্ণ নিজের সাথে। যদি স্ট্রাগল না করা হয় তাহলে জীবনে চলার পথটা কখনোই মসৃণ হয় না। একবার এক স্কুলের এক শিক্ষক দেখাচ্ছিল যে একটা শুঁয়াপোকার গুটি থেকে প্রজাপতি হয়, তা জানো তোমরা? শুঁয়াপোকার ছোট্ট ছোট্ট গুটি থেকে প্রজাপতির জন্ম হয়। তো এক শিক্ষক একবার শুঁয়াপোকার একটা গুটি নিয়ে এসে ক্লাসের সামনে রাখলো, ছাত্রদেরকে এক্সপেরিমেন্ট করে দেখাবে, বিজ্ঞানের ছাত্রদের। এখন বলছে শিক্ষক যে দেখো এটা থেকে কিভাবে একটা প্রজাপতির জন্ম হয়, প্র্যাকটিক্যাল ক্লাস। বসে আছে, শিক্ষকের হঠাৎ খুব ক্লান্তি লাগলো, সে চা খেতে চলে গেছে, বলছে তোরা একটু খেয়াল কর। তো ছাত্ররাও বসে আছে,
কিছুক্ষণ পরে দেখছে যে ওই গুটি থেকে আস্তে আস্তে কোনো একটা পোকা বের হওয়ার জন্য চেষ্টা করছে। এখন একটা ছাত্রের খুব দয়া পরবেশ হলো যে এই গুটি থেকে এই পোকাটা বের হতে খুব কষ্ট হচ্ছে, তাহলে আমি একটু সহযোগিতা করি। তখন একটা কলমের নিপ নিয়ে এসে এই গুটির উপরে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে গুটিটা ফেটে গেল, ভিতর থেকে ওই প্রজাপতির ওই বাচ্চাটা বের হয়ে আসে। বের হয়ে সে এই টেবিলের উপরে কিছুক্ষণ নাড়ানাড়ি করে মৃত্যুবরণ করলো। শিক্ষক এসে দেখে এটা মরা অবস্থায় আছে, ছাত্ররা চুপচাপ বসে আছে। তখন জিজ্ঞাসা করছে শিক্ষক যে এই অবস্থা হইলো কেন? ছাত্রদের মধ্যে একজন বলছে যে স্যার, এইখান থেকে ওই এই প্রজাপতির গুটিটা বের হওয়ার জন্য, প্রজাপতির বাচ্চাটা বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, বের হতে পারছিল না। তো আমাদের মধ্যে একজনের খুব দয়া হলো, সে কলমের নিপ দিয়ে একটু আঘাত করে ওকে সহযোগিতা করলো বের হওয়ার জন্য, কিন্তু কি দুর্ভাগা, এই জায়গায় লাফায় মরে গেল। তখন শিক্ষক তাকে বললো যে এইটাই তোমরা সবচেয়ে ভুল করেছো। এই পৃথিবীতে আসার জন্য ওই যে ছোট্ট গুটি থেকে বের হতে গিয়ে তাকে যে সংগ্রামে অবতীর্ণ হতে হতো, এ কারণে সে তার শরীরের মধ্যে অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি ডেভেলপ করতে পারত। আর এই অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি ডেভেলপ করার মধ্য দিয়ে সে এই পৃথিবীতে বেঁচে থাকার শক্তি সঞ্চার করতে সক্ষম হতো। যেহেতু তুমি একে এই সহযোগিতা করেছো, এই জন্য পৃথিবীর আলো তার পক্ষে দেখা সম্ভব হয়। এই জন্য জীবনে তোমার চলতে পথে অনেক সংগ্রামের মুখোমুখি হতে হবে। দারিদ্রতা তোমাকে কষাঘাতের ভিতরে নিমজ্জিত করে ফেলবে, তোমাকে তোমার পরিবার পেছনে টেনে ধরতে পারে, তোমাকে অর্থনৈতিক অবস্থা তোমাকে পেছনে টেনে ধরতে পারে, তোমার মানসিকতা, পারিপার্শ্বিকতা, বন্ধু বান্ধব, অনেক কিছু তোমার জন্য হিন্ড্রেন্স হতে পারে। কিন্তু এর মধ্য থেকে তুমি তোমার রাস্তাকে বাছাই করে সামনে চলবা কিনা, এই ডিসিশনটা অবশ্যই তোমাকে নিতে হবে। এজন্য এক অদম্য স্পৃহা, অনর মনোবল আমাদের মধ্যে দরকার। এই মনোবল থাকলে যে কোনো মানুষ তার জীবনে যে কোনো কিছুই করে ফেলতে পারে। তোমরা যারা বিজ্ঞানে পড়েছো, মাইকেল ফ্যারাডের নাম শুনছো? মাইকেল ফ্যারাডে কে ছিল? চৌম্বকত্ব আবিষ্কারের ক্ষেত্রে অনবদ্য অবদান ছিল মাইকেল ফ্যারাডে। এই মাইকেল ফ্যারাডে কিন্তু অশিক্ষিত একটা মানুষ ছিল। এই মাইকেল ফ্যারাডে দারিদ্রতার কারণে 12 বছর বয়সে সে একটা দোকানে চাকরি নিয়েছে, কাগজের দোকান। কাগজ বিক্রি করতো, মাপতো, এরপরে আঠা লাগাতো, গ্লু করতো, এই কাজগুলো হচ্ছে তার দায়িত্ব ছিল। একদিন হঠাৎ করে সে শুনলো হামফ্রে ডেভি নামে একজন বিজ্ঞানী সেই এলাকায় আসছে, তার যে এলাকা, সেখানে এসে একটা সেমিনারে সে বক্তব্য রাখবে। মাইকেল ফ্যারাডের খুব আগ্রহ জাগলো যে কি বলবে একটু দেখি। সে গিয়ে সেমিনারে অ্যাটেন্ড করে ওই হামফ্রে ডেভির কথাবার্তা শুনে তার এত ভালো লাগলো যে একটা মানুষ এত চমৎকার ভাবে এত আবিষ্কারের কথা বলছে, তো পৃথিবীতে তো আমিও কিছু একটা করে দেখাতে পারি। তখন সে কি করলো, ওইখান থেকে স্পিরিট নিয়ে চলে গেল যে আমিও কিছু একটা করব। নিজে একটা লাইব্রেরিতে বই কিনলো, একটা ল্যাবরেটরি সে তৈরি করলো, নিজ উদ্যোগে লেখাপড়া শিখলো, বিক্রিয়া ঘটানোর কাহিনীগুলো শিখলো। চৌম্বকত্ব আবিষ্কারের ক্ষেত্রে মাইকেল ফ্যারাডের অনবদ্য অবদান ছিল। সে তার গুরু হিসেবে তার টেবিলের উপরে 3 জনের ছবি রাখত, আইজাক নিউটনের, আইনস্টাইন আর হচ্ছে অ্যাডাম স্মিথের ছবি রাখত। এই 3 জন ব্যক্তির ছবি রেখে সবসময়ের জন্য তিনি মানে চিন্তা ভাবনা করতেন যে এই ব্যক্তিদের মতো সেও পৃথিবীতে একটা অবদান রাখার জন্য চেষ্টা করবে। প্রিয় ভাইয়েরা, আমাদেরও সেই সুযোগগুলো আছে। নিজেদের মধ্যে এই অদম্য স্পৃহাগুলো আমাদেরকে জাগ্রত করতে হবে। সক্রেটিস একবার তার একটা সেমিনারে বক্তব্য রাখার সময় সে খুব ভালোভাবে বক্তব্য যখন রাখছিল, একটা যুবক ছেলে তার কাছে এসে বলছে যে আঙ্কেল, আমাকে কি বলতে পারেন জীবনে সফলতা অর্জন করব কিভাবে? 14-15 বছর বয়সের একটা ছেলে এখন জীবনে সফলতা অর্জন করবে কিভাবে? সক্রেটিস আর ওইখানে কথা না বলে বলছে, তুমি আগামীকাল নদীর পারে বিকেল বেলা আমার সাথে তুমি দেখা করো। সে নদীর পারে ছেলে খুব সেজে গুজে তার সাথে দেখা করতে গেছে। দেখা করতে গেছে সাথে সাথে সক্রেটিস তার গাড়ে হাত দিয়ে পানির মধ্যে হাঁটা শুরু করে দিচ্ছে। এরকম সমান পানি, বুক সমান পানিতে যাওয়ার পরে সক্রেটিস তার পেছনের চুল ধরে পানির মধ্যে চুপিয়ে ধরছে। ছেলেটা যত উপরে উঠতে চায় তত তাকে পানির মধ্যে চুপিয়ে ধরে। একটা পর্যায়ে সে যখন নিঃশ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করছে, নিঃশ্বাস নিতে পারছে না, চেহারা বিবর্ণ আকৃতি ধারণ করলো, তখন তাকে উঠানোর পরে ছেলেটা কতক্ষণ তো নিঃশ্বাস নিচ্ছে, হাঁসফাঁস করে নিঃশ্বাস নিচ্ছে। এরপরে সক্রেটিস তাকে বলছে যে পানির মধ্যে এতক্ষণ তোমার পথকে কেউ মসৃণ করে দিবে না। এই সমাজে অনেক বেশি বাধা রয়েছে, কাটা রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, কম্পিটিশন রয়েছে। এই জায়গাটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলেই আমাদের জীবনের চলার পথটা অনেক সুন্দর হবে। দ্বিতীয়ত আমি বলতে চাই তোমাদের, যে সময়টা আমরা পার করছি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কঠিন একটা অবস্থা, সোশিও ইকোনমিক কন্ডিশনে আমরা বসবাস করছি, যেখানে মাথাপিছু আয় বাংলাদেশের অনেক বৃদ্ধি পেয়েছে। এই দেশের অপার সম্ভাবনা নিয়ে আমরা কিন্তু বসবাস করছি। এই দেশে বাংলাদেশে সবচেয়ে বড় সি বিচ রয়েছে, যেটাকে ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ বলা হয়। 155 কিলোমিটার লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড।
এইটাকে যদি পর্যটন হাব হিসেবে কাজে লাগাতো, এই যে শ্রীলঙ্কায় কয়দিন আগে মন্দা দেখছি না আমরা, শ্রীলঙ্কাতে 49% মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল, বাংলাদেশে তো এখন 10% মুদ্রাস্ফীতি মাত্র। মাত্র মানে কি, এটাও বাংলাদেশের জন্য সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর একটা অবস্থা। মুদ্রাস্ফীতি কিন্তু একটা দেশের জন্য মারাত্মক লেভেলের খারাপ জিনিস। প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগতি হয়ে যায়। ডিমের দাম যেমন দেখছো না, এখন আর 12 টাকা 13 টাকার নিচে ডিম খাওয়া যায় না, 15 টাকা 20 টাকা। গোশের দাম, ব্রয়লার মুরগির দামও 180 টাকা করে কিনতে হয়, 5 মাস 220 টাকা করে কিনতে হচ্ছে। এটা মুদ্রাস্ফীতির ফল। আর এরকম মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল শ্রীলঙ্কায় 49%। সেই মুদ্রাস্ফীতি শ্রীলঙ্কা কমিয়ে এখন 6%-এ নিয়ে আসছে। পাকিস্তানের মুদ্রাস্ফীতি কমিয়ে অনেক কমিয়ে নিয়ে আসছে তারা, 28% সম্ভবত ছিল, সেখান থেকে অনেক কমে নিয়ে আসছে তারা। বাংলাদেশের মুদ্রাস্ফীতি স্টেডি অবস্থায় রয়েছে। বাংলাদেশের এই যে শ্রীলঙ্কা, তার এই মুদ্রাস্ফীতি দূর করার জন্য সে পর্যটন হাবকে কাজে লাগিয়েছে। পর্যটনের পরিমাণ অনেক বেড়েছে এবং আয়ের পরিমাণ অনেক বেড়েছে। বাংলাদেশে যে পরিমাণে পর্যটন শিল্প রয়েছে, সেটা সেন্ট মার্টিনের কথা বলি, সেটা হচ্ছে কক্সবাজারের কথা বলি, সিলেটের কথা বলি, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ির কথা বলি, প্রচুর পর্যটন হাব রয়েছে, কিন্তু এটার সুষ্ঠু ব্যবস্থাপনা বাংলাদেশে নাই। বাংলাদেশে কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। ইউরেনিয়াম হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ইউরেনিয়াম ব্যবহৃত হয়। কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম পাওয়া গিয়েছে, এটা উত্তোলন করলে বাংলাদেশ বিশ্বের পরাশক্তিতে পরিণত হবে। কিন্তু দুর্ভাগ্য, এইটা উত্তোলন করার কোনো ব্যবস্থাপনা বাংলাদেশে নাই, কিন্তু ন্যাচারাল রিসোর্স বাংলাদেশে আছে। বাংলাদেশে আরএমজি সেক্টরে পৃথিবীর দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে, কখনো তৃতীয় স্থানে থাকে। এবার দেখলাম যে ভিয়েতনামকে ক্রস করে বাংলাদেশ দ্বিতীয় স্থানে চলে আসছে আরএমজি সেক্টর। বাংলাদেশ সর্ববৃহৎ কারখানা শিল্প বাংলাদেশে রয়েছে, যেখান থেকে ওয়ার্ল্ডের, আপনি ফুটবল খেলতে যান, ফুটবলের জাতীয় টিম মানে ফুটবলের যে কি বিশ্বকাপ হয়, সেখানে প্রায় 50% জার্সি বাংলাদেশ থেকে প্রোভাইড করা হয়। ক্রিকেটের যে বিশ্বকাপ হয়, তার মধ্যে 80% জার্সি বাংলাদেশ থেকে প্রোভাইড করা হচ্ছে। বাংলাদেশ পোশাক শিল্পে এত বেশি অবদান রেখেছে, কিন্তু বাংলাদেশের পোশাক শিল্পে আনরেস্ট দেখা দেয়। কয়দিন পর পরই দেখা দিচ্ছে যে শ্রমিকরা বেতন পাচ্ছে না, তাদের বেতন দেয়া হচ্ছে না, মারামারি কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। ন্যূনতম জীবিকা উপার্জনের জন্য ন্যূনতম মজুরি পর্যন্ত তারা পাচ্ছে না। অথচ বাংলাদেশের এই গার্মেন্ট শিল্পকে যদি আরো সুন্দর ব্যবস্থাপনা করা যেত, বাংলাদেশটা অনেক দূর চলে যেত। ওষুধ শিল্পে বাংলাদেশ 4র্থ স্থানে অবস্থান করছে পৃথিবীর মধ্যে। চা শিল্পে বাংলাদেশের অবস্থান 5ম স্থানে রয়েছে। এরপরে প্রাকৃতিক গ্যাস, আকরিক, লোহা থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন একটা ন্যাচারাল রিসোর্সে পরিপূর্ণ একটা বাংলাদেশ, একটা ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। এই দেশটার প্রপার ম্যানেজমেন্ট এবং ইউটিলাইজেশন যদি রিসোর্সের ঠিক থাকতো, তাহলে এই দেশটা অনেক সুন্দর একটা অবস্থানে চলে যেতে পারত। স্বাধীনতা উত্তর 1972-71 সালের পর থেকে দীর্ঘ 52টা বছর আমরা অতিক্রম করেছি। বাংলাদেশের সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করেছিল মালয়েশিয়া, সিঙ্গাপুরের কথা আমরা জানি। বাংলাদেশের সমসাময়িক সময়ে ভিয়েতনামের কথা আমরা জানি, কম্বোডিয়ার কথা জানি, লাওসের কথা জানি। এই দেশগুলো সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করেছিল। মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থা এখন কোথায়? সিঙ্গাপুর, হংকং, তাইওয়ানের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে বলা হয় দে আর দ্য লিটিল ড্রাগন। অর্থনীতির ক্ষেত্রে তাদের প্রবৃদ্ধি $40,000 ক্রস করছে মাথাপিছু আয়। তাদের গিনি কোএফিসিয়েন্টে অনেক ভালো একটা অবস্থায় তারা রয়েছে। দেয়ার ইজ নো ইনকাম ইনইকুয়ালিটি, ইনকাম ডিসপারশনটা তাদের মধ্যে খুবই কম। কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত $3,000 মাথাপিছু আয় উঠতেই আমাদের দম বের হয়ে যাচ্ছে। এটার কারণটা কি? দীর্ঘ একটা সময় আমরা কিন্তু অতিবাহিত করে ফেলেছি। এই দীর্ঘ সময়ে সবচেয়ে বড় ক্রাইসিসটা এই দেশের জন্য যেটা, সেটা হচ্ছে করাপশন। দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। গত 3 বছরে বাংলাদেশ থেকে 18,000 কোটি টাকা পাচার হয়েছে। এরপরে শুধুমাত্র তো পাচার হওয়া না, দেশের অভ্যন্তরে যে পরিমাণে দুর্নীতি হয়, একতলা থেকে দোতলা পর্যন্ত একটা বালিশ উঠাতে গিয়ে 2,000 টাকা বিল করে। একটা কম্পিউটার 2600 টাকা যার খরচ, সেই কম্পিউটারের যখন বিল করে 3 লক্ষ টাকা, আমাদের মাথা তখন আস্তে রীতিমতো ঘুরতে থাকে। একটা পর্দা কিনতে যদি খরচ হয়, একটা পর্দা যেটা 250-300 টাকা দাম, সেই পর্দাটা কিনতে খরচ হচ্ছে 5,000-6,000 টাকা। এইভাবে করে করে বিল করে। একটা রাস্তার জন্য বাজেট হয় একরকম, কাজ হচ্ছে আর এক রকম। এটা আমাদের দেশের দুর্নীতির কারণে বাংলাদেশের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো হারিয়ে যাচ্ছে। ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হচ্ছে। প্রায় 4 লক্ষ কোটি টাকা
4 লক্ষ কোটি টাকা বাংলাদেশে এখন ঋণ খেলাপি অবস্থায় রয়েছে। ঋণ খেলাপি মানে কি? বাংলাদেশের ব্যাংকগুলো থেকে বড় বড় বেনিয়ারা টাকাগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু তারা টাকা আর রিফিল করছে না। 12টা ব্যাংকের মালিক একটা প্রতিষ্ঠান, তার নাম হচ্ছে এস আলম গ্রুপ। ৭৬,০০০ কোটি টাকা বাংলাদেশে এই ব্যাংকিং খাত থেকে সে উঠিয়েছে, কিন্তু সে ৬,০০০ কোটি টাকা রিফিল করেছে। ৭০,০০০ কোটি টাকার কোনো খোঁজ নাই। স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট তার ব্যাপারে রুল জারি করেছে যে আপনি কেন এই একটা মানুষের কত টাকার প্রয়োজন, টাকার হিসাব দেবেন। কিন্তু ক্ষমতার জোরে সে জানুয়ারি পর্যন্ত সকল বিচারকার্য স্টে করে রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশের মাত্র 5% মানুষের কাছে বাংলাদেশের 92% সম্পদ জিম্মি হয়ে আছে, আর 8% সম্পদ বাংলাদেশের 95% মানুষ ভোগ করে। এত বড় ডিসপারশন, ইনইকুয়ালিটি এত বড় বাংলাদেশের মধ্যে কল্পনা করা যায়? বাংলাদেশে যা বলি মাথা পিছু আয় $3,000, এটা কাগজে কলমে আছে, কিন্তু আসলে অরিজিনালি বাংলাদেশের মাথা পিছু আয়টা সবাই এটা ভোগ করতে পারে না। তোমার আমার মতো লেইম্যান যারা, তারা এটা ভোগ করতে পারে না। একজন বেকার, সে যদি যে ব্যাংকের কাছে টাকা চায় যে আমি একটা ব্যবসা করব, ব্যাংক টাকা দিবেন? অথচ বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো অথবা আমাদের দেশে যারা রয়েছে, এস আলম গ্রুপ, যমুনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এরা চাইলে হাজার হাজার কোটি টাকা দিয়ে দেবে। একটা দেশের বাজেট হয় 7 লক্ষ কোটি টাকা, সেই দেশে যদি ঋণ খেলাপি হয় বেসরকারি হিসেবে 4 লক্ষ কোটি টাকা, তাহলে একটা দেশের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে চিন্তা করা যায়। ব্যাংকে যারা টাকা রাখে, আমার তোমার মতো একেবারে সাধারণ মানুষটাই ব্যাংকে টাকাগুলো রাখছে। এই অব্যবস্থাপনার মধ্যে বাংলাদেশ সরকার আবার ঘোষণা দিয়েছে স্মার্ট বাংলাদেশ হলে ক্যাশলেস সোসাইটি তৈরি করবে তারা। ক্যাশলেস সোসাইটি মানে কারো হাতে কোনো টাকা থাকবে না। ক্যাশলেস সোসাইটি মানে সব টাকা থাকবে ব্যাংকে, ব্যাংকের মাধ্যমে। তার মানে তুমি সামহাউ বাউন্ড টু গিভ উইথ দ্য ট্রানজাকশন উইথ ব্যাংক। ব্যাংকের সাথে তোমাকে ট্রানজাকশন করতেই হবে। যখন তুমি ব্যাংকের সাথে ট্রানজাকশন করবা, তার মানে হচ্ছে তোমার সব টাকা ব্যাংকে জমা থাকবে। এখন তুমি ব্যাংকের কাছে যে যদি বাংলাদেশ ব্যাংকের কাছে, যে ইসলামী ব্যাংকের কাছে, অথবা রূপালী সোনালী যে ব্যাংকের কাছে তুমি আমানত রাখছো, সেখানে গিয়ে যদি বলো আমাকে 2 লাখ টাকা দেন, সাথে সাথে দিতে পারবে না, তারল্য সংকটে ভুগছে। ইসলামী ব্যাংক তো তারল্য সংকটের কারণে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে রীতিমতো নিয়মিত লোন নিয়ে এখন ব্যাংক চালাতে হচ্ছে। অথচ এই ব্যাংকে কত টাকা রিজার্ভে ছিল এটা কল্পনা করা যায়। আমি অনুরোধ জানাবো প্রিয় ভাইয়েরা, এই দেশের যে মূল প্রবলেমগুলো, কোর প্রবলেম, এই প্রবলেমগুলোকে মেধাবীদের আইডেন্টিফাই করা দরকার। মূল প্রবলেমটা হচ্ছে দুর্নীতি, নেপোটিজম, স্বজনপ্রীতি, আর সর্ব জায়গায় হচ্ছে লুটে পুটে খাওয়ার একটা মানসিকতা, প্রবণতা। দেশ থেকে যারা টাকা পাচার করে দিচ্ছে এরা কোনো রিক্সাওয়ালা না, কুলি মজুর না। দেশ থেকে যারা টাকা পাচার করে দিচ্ছে তোমার আমার মতো শিক্ষিত মানুষেরাই। আমলারা বিদেশে, এই যে গতকালকের নিউজে তোমরা দেখেছো, 249 জন আমলা বিদেশে বাড়ি কিনেছে। এরপরে সংসদে দাঁড়িয়ে একজন মন্ত্রী, একজন এমপি গতদিন বলেছে যে এইটা তদন্ত করার জন্য বিশেষ বাহিনী গঠন করা হোক বা টাস্ক ফোর্স গঠন করা হোক। কিভাবে একটা আমলা বিদেশে গিয়ে বাড়ি বানায়, এবং সেটা রানিং আমলাদের মধ্যে প্রায় 289 জন আমলা রয়েছে যারা এই বাড়ি বানিয়েছে। তো বিদেশে বাড়ি বানাতে গেলে কত কোটি টাকার প্রয়োজন? একজন আমলা কয় টাকাই বা বেতন পায়? বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদে যে চাকরি করে, বাংলাদেশের সর্বোচ্চ পদে চাকরি করলে তো 70,000 80,000 টাকার বেশি বেতন পায় না। চিন্তা করতে পারে, যখন একটা সরকারি কর্মকর্তা তার চাকরি শুরু করে মাত্র 35,000 টাকা বেতন পায় বর্তমান বাজার। 35,000 টাকা দিয়ে কি হয়? ঢাকা শহরে থাকলে হয়তো সেটা 40,000 বা 45,000 টাকা পায়। 45,000 টাকা দিয়ে তো একটা সরকারি নবম গ্রেডের একটা কর্মকর্তা বাসা ভাড়াই 17,000 টাকা দিতে হয়। সে তো খেয়ে দেয়, তার টাকা থাকার কথা। সে সেকেন্ড হোম তৈরি করে কিভাবে? ঢাকা শহরের মধ্যে 4-5টা বাড়ি তার থাকে কিভাবে? একজন সরকারি আমলা, সে ড্রাইভার, তারই ঢাকায় 4-5টা বাড়ি আছে। এরকম নিউজ ও পত্রিকায় হর হামেশা আসছে। নৈতিকতা বিবর্জিত একটা জাতি হচ্ছে। আমরা যত শিক্ষিত হচ্ছি, আমাদেরকে ওই যে শেখানো হয় যে লেখাপড়া করে, যে কি শেখানো হয়? আপনি কি বলছেন? এত খুব কানেকশন, আপনাকে এরপরে সুযোগ দেওয়া হবে এখানে ইনশাআল্লাহ। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এই গাড়ি ঘোড়ায় চড়ে সে, এইটার কনসেপ্টটা দেওয়ার পরে আমার বাবা মা, আমার পরিবার, আমার শিক্ষক, আমার আত্মীয় স্বজন, সবার ভিতরে একটা কনসেপ্ট হচ্ছে এই ছেলে ইউনিভার্সিটিতে পড়ার পর অনেক টাকার মালিক হবে। যদি সে অনেক টাকার মালিক না হয়, সে শিক্ষিত হইলো কিনা, ভালো ছেলে হইলো কিনা, মাদকাসক্তি থেকে বিরত থাকলো কিনা, এটা কিন্তু তাদের বিবেচনার বিষয় হবে। আমাদের লেখাপড়ার মূল উদ্দেশ্যটা বুঝতে হবে। লেখাপড়া আমরা করছি, এর মূল উদ্দেশ্য হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। হারমোনিয়াস ডেভেলপমেন্ট হতে হবে, সোসাইটির জন্য কিছু করতে হবে, সে মানসিকতা থাকতে হবে। আমাদের এখানে যারাই A+ পেয়েছে তাদের ডিজার্ভেশনটা কি?
ইন্টারমিডিয়েটে প্লাস পাবো, ইউনিভার্সিটিতে পড়বো, ভালো একটা চাকরি করবো, অনেক টাকার মালিক হবো, বাড়িতে চড়বো, গাড়িতে চড়বো, এসি লাগাবো, বাস একটা লাইফ স্টাইল আমার পরিবর্তন হয়ে যাবে। এই লাইফ স্টাইল পরিবর্তনের জন্য কি সোসাইটি তোমাকে পড়ায়? স্কুলে যে তুমি পড়েছো, এই সরকারি স্কুল, বেসরকারি স্কুল হোক, এমপিও ভুক্তি স্কুল হোক, এখানে শিক্ষকদের বেতনের টাকা কোথা থেকে আসে? বাংলাদেশের বাজেটের 20% বাজেটই এই শিক্ষকদের জন্য বরাদ্দ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা হয়। সেখানে এমপিওভুক্ত শিক্ষকেরা যে পরিমাণে বেতন এই ট্যাক্সের টাকা থেকে নিচ্ছে, ট্যাক্সের টাকা কোথা থেকে আসে? বাংলাদেশের ট্যাক্সের টাকা দুই ধরনের, একটা ডিরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্স, যা সরাসরি কেটে নেয়, এটার পরিমাণ কম। ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে সবাইকে যেটা দিতে হয়, ইউ আর বাউন্ড টু পে। তুমি একটা শার্ট কিনেছো, 15% ট্যাক্স তোমাকে দিতে হবে। একটা কলম কিনেছো, টাকা দিতে হবে সরকারকে। এইটার জন্য তোমার কাছে সরকার চাইয়ে নেবে, এমনি এটা প্রোডাকশনের সাথে সাথে 15% ব্যাট কেটে নেবে। সেটা আমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে, একটা মোবাইল কেনো, একটা ওয়ালেট কেনো, যাই কেনো না কেন, এই টাকাটা হচ্ছে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর সবচেয়ে বড় আয়ের ক্ষেত্র। আর বাংলাদেশে 7 লক্ষ কোটি টাকা বাজেট হলে এই এনবিআর এর মাধ্যমে 5 লক্ষ কোটি টাকা আয় হয় বাংলাদেশ সরকারের। এরপরে যে বাকি 2 লক্ষ কোটি টাকা থাকে, তার মধ্যে 88,000 কোটি টাকা আসবে ফরেন এইড থেকে, বিদেশের সহযোগিতা। আর বাদ বাকি যে 1,20,000 কোটি টাকা থাকে, সেই টাকাটা আসবে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে, ঋণ নেবে সরকার। এই হচ্ছে তোমাদের বাজেটের আয়। আর কোথাও থেকে বাংলাদেশের কিন্তু আয় হয় না। সরকারের কিছু আয় আছে হয়তো ইন্ডাস্ট্রিগুলো, কিন্তু সরকারের ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি শুধু লস আর লস। রেলওয়ে খাত লস, বিদ্যুৎ খাত লস, কারণ এগুলো চোরেদের হাতে দেয়া। তো আর চোরেদের হাতে দেয়া মানে হচ্ছে সব লুটে পুটে খাচ্ছে। আর চোর মানে বাংলাদেশের ওই আমলা সচিব যারা হয়, ডিসি হয়, এসপি হয়, ম্যাজিস্ট্রেট হচ্ছে যারা, এরাই হচ্ছে বাংলাদেশের বড় বড় এক একজন চোরে পরিণত হচ্ছে। আর এরাই কিন্তু একটা সময় ইউনিভার্সিটি থেকে পাশ করা বড় বড় গ্রাজুয়েট হয়, এখান থেকে তারা এমফিল করেছে, পিএইচডি করেছে, অনার্স পাস করেছে, মাস্টার্স পাস করেছে। কারো ব্যাক হিস্ট্রি হচ্ছে সে বোর্ড স্ট্যান্ড করা, যশোর বোর্ডে স্ট্যান্ড করেছে, নাহলে কুমিল্লা বোর্ডে স্ট্যান্ড করেছে, ঢাকা বোর্ডে স্ট্যান্ড করেছে। স্ট্যান্ড করা ছাত্ররাই তো বুয়েটে পড়ে, মেডিকেলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ছে। এইখান থেকে পড়ে নৈতিকতা না থাকার কারণে এরা হিংস্র যন্ত্র জানোয়ারে পরিণত হয়েছে। মানুষের টাকাগুলো মেরে খাচ্ছে। একজন রিক্সাওয়ালার ঘাম ঝরানো টাকা, নৈতিকতায়ও বাঁধে না তাদের। এই টাকাগুলো যে তার মানে একেবারে একটা একটা স্বাক্ষর নিতে গেলে সেখানে টাকা দিতে হচ্ছে, ঘুষ দিতে হচ্ছে, এত ঘুষে জর্জরিত। বাংলাদেশের করাপ্টেড যে সেক্টরগুলো রয়েছে তার মধ্যে এডুকেশন সেক্টর অন্যতম একটা। তুমি শিক্ষা খাতে যেখানে শিক্ষকেরা দুর্নীতি করে, সেই খাত থেকে ভালো মানুষ তৈরি হওয়ার কোনো পসিবিলিটি নেই। আমাদের জন্য এটা লজ্জাজনক একটা বিষয়। আমি অনুরোধ জানাবো, আমরা এখান থেকে যারা রয়েছে, শিক্ষিত হচ্ছে, জীবনে একটা সংকল্প করব যে মানবতার কল্যাণে আমরা কাজ করব। যদি ব্যক্তি নিজের জন্যই কল্যাণে কাজ করে, মনে রাখবা তুমি হয়তো ভালো একটা জায়গায় যাবা, তোমার সন্তান কখনো মানুষ হবে। তোমার ছেলের দিকে তাকিয়ে দেখবা, তার যে খাদ্য, সেই খাদ্যের সাথে কত মানুষের ঘাম ঝরা রক্ত সে খাচ্ছে। যে ব্যক্তি দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, সে তো মূলত তার ছেলেকে ভাত খাওয়ায় না, মূলত মানুষের ঘাম ঝরানো সেই রক্তই সে খাওয়ায়। এই নৈতিকতা বোধটুকু তার মধ্যে জন্ম নেয় না। সে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ব্যভিচার করে বেড়াচ্ছে বিনা কারণে। একেবারেই একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকার প্রয়োজন? মানুষের অবস্থা হচ্ছে, আল্লাহ রাসূল যেটা বলেছে, যে এক মানুষের অবস্থা হচ্ছে, সে যদি একটা পাহাড় সমান, উহুদ পাহাড় সমান সম্পদ পায়, দ্বিতীয় আর একটা উহুদ পাহাড় সমান সম্পদ সে চায়। দ্বিতীয়টাও যদি সে পায়, তৃতীয়টাও পাওয়ার জন্য সে চেষ্টা করে। মানুষের পেট কাদা ছাড়া আর কিছু দিয়েই পরিপূর্ণ হবে। কোথাও বলা হয়েছে মাটি ছাড়া মানুষের পেট আর কোনোভাবেই পরিপূর্ণ করা সম্ভব। আমি অনুরোধ জানাই, আমরা যারা এখান থেকে আজ থেকে 10 বছর পরে আপনার মতো ভাইয়েরাই একটা সময় গিয়ে বাংলাদেশের কর্ণধার হবে। হয়তো এখান থেকে কেউ শিক্ষাবিদ হবে, এইখান থেকে কেউ ডিসি হবে, ইউনিভার্সিটি শিক্ষক হবে, কেউ পুলিশ প্রশাসনে যে চাকরি করবে, কেউ এসপি হবে, কেউ ম্যাজিস্ট্রেট হবে, কেউ ভালো ভালো জায়গায় চাকরি করবে, জজ হবে, ব্যারিস্টার হবে, বিজ্ঞানী হবে, বিদেশে হায়ার স্টাডি করতে যাবে, নাসায় গবেষণা করবে, গুগলে চাকরি করবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে। অনেক ভালো ভালো প্রফেশনে এখান থেকেই এই ভাইয়েরাই যাবে। প্লাস প্রাপ্ত ভাইদের রেকর্ডটাই এরকম, তারাই তাদের জীবনে ভালো কিছু করবে। কিন্তু সেখানে গিয়ে যেন আমরা নৈতিকতা বিসর্জন না দিই। ইসলামী ছাত্র শিবির তাদের লক্ষ্যই স্থির করে নিয়েছে, তাদের ভিশনকেই স্থির করে নিয়েছে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার। আমরা একটা সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই, যারা স্বাধীন বাংলাদেশের এই ভূখণ্ডকে তাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। আমাদের ভাইয়েরা, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ ভাইদেরকেও তো ছাত্র শিবির এই 40-45 বছর ছাত্র শিবিরের প্রতিষ্ঠায় দীর্ঘ সময়ে লক্ষ লক্ষ ছাত্রদেরকে হয়তো বিদায় দিয়েছে এই সংগঠন থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়েরা
যে জায়গায় গিয়েছে, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের সব ব্যাংক মিলাই যে যা প্রবৃদ্ধি করে, ইসলামী ব্যাংক তার চাইতে বেশি প্রবৃদ্ধি করেছে। নৈতিকতা সমৃদ্ধ একটা ব্যাংকিং সিস্টেম আমাদের বাইরে দেখিয়ে